দর্শক মণ্ডলী, আপনাদের এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় ধারার সচেতনতামূলক যে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল, সেই গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় ইউসিবি পাবলিক পার্লামেন্টে আমাদের আজকের যে বিতর্কের বিষয় সেটি নির্ধারিত হয়েছে। এই সংসদ মনে করে যে রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দুর্নীতি রোধ করতে। আসলে কি তাই? এদিকে রাজনৈতিক সচেতনতা দরকার নাকি জনসচেতনতা, কোনটি গুরুত্বপূর্ণ? এই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের এই ছায়া সংসদে যে দুটি দল অংশগ্রহণ করবে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে আজকে সরকারি দল হিসাবে রয়েছে আমার ডানে ইভাইস ইউনিভার্সিটি ধানমন্ডি ঢাকার দল, এবং একই সাথে রয়েছেন বিরোধী দল হিসাবে আমার বায়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ঢাকার দল। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফাইনালের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ইভাইস ইউনিভার্সিটি ঢাকার বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনিতা ইসলাম, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মাসুদ শিকদার। বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা হাফিজ উদ্দিন মুন্না, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ জহুরুল হক এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ জোবায়েদ সর্দার মার্জিদ। আমাদের সাথে আজকের এই গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় যে তিনজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন তারা তিনজনই এক সময়কার প্রাক্তন বিতার্কিক, তুখোর বিতার্কিক ছিলেন। আমরা এবারে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে রয়েছেন জনাব রুবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন রোকেয়া পারভিন জুই, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। এবং আরও রয়েছেন জনাব মেহেদী হাসান তামিম, প্রাক্তন সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও ডেপুটি কর কমিশনার। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে যারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমার সাথেই বসা রয়েছেন। তারা হচ্ছেন সম্মানিত অতিথি দুর্নীতি দমন কমিশনের সম্মানিত কমিশনার জনাব AFM আমিনুল ইসলাম। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া যদি বলতে হয় তাহলে এটি একেবারেই সঠিক কথা বলা হবে, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যিনি ছুটে বেড়ান দুর্নীতি প্রতিরোধ করার জন্য। তিনি হচ্ছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতারেক জামান। আমাদের সাথে আরও একজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যিনি এই সমগ্র অনুষ্ঠানকে সাজিয়েছেন, তার আর্থিক সহযোগিতা এবং মানসিকভাবে আমাদেরকে সাহায্য করে। তিনিও চেষ্টা করেন একজন বিশিষ্ট ব্যাংকার কীভাবে বাংলাদেশে ব্যাংকিং সেক্টর সহ সকল সেক্টরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা যায়। তিনি হচ্ছেন জনাব MS সবুর, চেয়ারম্যান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। আমাদের অতিথিদের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আহ্বান করছি এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আজকের এই ছায়া সংসদ আমাকে সুযোগ প্রদান করার জন্য। আজকের এই ছায়া সংসদের সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী হিসেবে আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হচ্ছে, এই সংসদ মনে করে যে রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দুর্নীতি রোধ করতে। প্রস্তাবটি সংজ্ঞানের দাবি রাখে। মাননীয় স্পিকার, আমরা এই সংসদ বলতে বোঝাচ্ছি আজকের এই দুর্নীতি বিরোধী ছায়া সংসদকে। রাজনৈতিক সদিচ্ছা বলতে বোঝাচ্ছি দুর্নীতি রোধে রাজনৈতিক দলগুলোর দৃশ্যমান উদ্যোগকে। জনসচেতনতা বলতে বোঝাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে দেশের আপামর জনগণের ঐক্যবদ্ধ সম্পৃক্ততা। দুর্নীতি বলতে বোঝাচ্ছি দেশের সার্বিক প্রেক্ষাপটে যে কোনো ধরনের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নীতি বহির্ভূত কাজের সাথে সম্পৃক্ততা। আর দুর্নীতি রোধ বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটি হচ্ছে দুর্নীতিকে একটি নিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে আসা। মাননীয় স্পিকার, এই সংজ্ঞানের ভিত্তিতে আমরা স্পষ্ট করে বলতে চাই দুর্নীতি দমনে দৃশ্যমান রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে দেশের আপামর জনগণের ঐক্যবদ্ধ সম্পৃক্ততা সর্বাধিক গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আর আজকে যদি বিরোধী দল আমাদের প্রস্তাবের বিরোধিতা করতে হয় তাহলে তাদেরকে স্পষ্ট দেখিয়ে যেতে হবে যে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার দ্বারাই দুর্নীতি দমন করা সম্ভব। মাননীয় স্পিকার, আজকে রাজনৈতিক সদিচ্ছার কথা বলা হচ্ছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, দেশের প্রতিটি রাজনৈতিক দলই ক্ষমতায় থাকতে তারা রাজনৈতিক সদিচ্ছা দেখিয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, আমরা তাদের উল্লেখযোগ্য পরিমাণ উদ্যোগ দেখেছি। যেমন গত বিএনপি সরকার আমলে যখন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়, এটি কিন্তু তাদের একটি রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ছিল। মাননীয় স্পিকার, এবং সেই দুর্নীতি দমন কমিশন কিন্তু তাদের নিজেদের সদিচ্ছা দেখিয়ে আজ পর্যন্ত দুর্নীতি দমনের তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে দুর্নীতি দমন কমিশনকে আরও বেশি শক্তিশালী করেছেন। পাশাপাশি দুর্নীতি দমনে বর্তমান সরকার উল্লেখযোগ্য পরিমাণ আইন প্রণয়ন করেছেন। মাননীয় স্পিকার, যেমন সন্ত্রাস বিরোধী আইন 2009
2009, তথ্য অধিকার আইন 2009, ভোক্তা অধিকার আইন 2009, সরকারি বাজেট এবং ব্যবস্থাপনা আইন 2009, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009, চার্টার্ড সেক্রেটারিজ আইন 2010, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন 2011, মানব পাচার প্রতিরোধ আইন 2011। মাননীয় স্পিকার, এটা কি রাজনৈতিক সদিচ্ছা বলবেন না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, কিন্তু ফলাফল কি হয়েছে? আমরা এর মাঝখানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর কারণ একটা প্রশ্ন আমরা নেই। জি মাননীয় স্পিকার, তার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে এই যে আইন প্রণয়ন করে সেটি যদি বাস্তবায়ন না করা হয় রাজনৈতিক প্রভাবের ফলে, সেটাকে কি আপনি সদিচ্ছা বলবেন? আমরা তো সেটাই বলছি যে মাননীয় স্পিকার, আমরা সেই কথাটি বলে যাচ্ছি। আমি যদি তার প্রশ্নের উত্তর দিই তাহলে আমাকে বলতে হচ্ছে, যেখানে জনগণকে বলা হচ্ছে পিপল ইজ দ্য মেইন সোর্স অফ পাওয়ার, অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস, সেক্ষেত্রে জনগণ যখন তাদের শক্তি প্রয়োগ করবে সচেতনতার জায়গা থেকে, তখন মাননীয় স্পিকার রাজনৈতিক সদিচ্ছা দেখাতে বাধ্য হবে। মাননীয় স্পিকার, তাদের যদি সদিচ্ছার কোনো অভাব থাকে, জনগণ বাস্তবায়ন করে নাকি যারা রাষ্ট্রের নীতি নির্ধারক থাকেন তারা বাস্তবায়ন করে? মাননীয় স্পিকার, আমরা পিপল বলতে যারা নীতি নির্ধারক থাকবেন তাদেরকেও তো আমরা জনগণের মধ্যেই ধরছি মাননীয় স্পিকার। যখন তারাও সচেতন হবেন দুর্নীতির বিরুদ্ধে, তখন তারাও এগিয়ে আসবেন মাননীয় স্পিকার, এবং তাদের যে সদিচ্ছা সেটি দুর্নীতির বিরুদ্ধে যে সদিচ্ছা সেটি পারবে তখন দুর্নীতি রোধ করতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তো এত সদিচ্ছা দেখানোর পরেও যে আমরা এখনো রন্ধ্রে রন্ধ্রে, মাননীয় স্পিকার, আজকে ম্যাটারনিটি ক্লিনিক থেকে শুরু করে আমাদের লাশ কাটা ঘর পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে মাননীয় স্পিকার। এর কারণ কি? একটি মাত্র কারণ হচ্ছে মাননীয় স্পিকার, যে জনগণ আজকে এর সাথে সম্পৃক্ত নয়, জনসচেতনতা সম্পৃক্ত নয়। যদি আজকে জনসম্পৃক্ততা থাকতো তাহলে মাননীয় স্পিকার এই আইন বাস্তবায়ন হতো মাননীয় স্পিকার, দুর্নীতি রোধ করা সম্ভব হতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিহাসের আজকে হয়তো সরকার দল বলতে পারেন যে রাজনৈতিক সদিচ্ছার অভাবও আমরা দেখেছি। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা মেনে নিচ্ছি আমরা রাজনৈতিক সদিচ্ছার অভাবও দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার জনগণ যখন সেই সম্পৃক্ততায় চলে আসবে, জনগণ যখন সচেতন হবে, সেই রাজনৈতিক অভাব দূর হয়ে যাবে মাননীয় স্পিকার, এবং তাদের মাধ্যমে একটি যে সদিচ্ছা দেখা যাবে সেটার মাধ্যমে দুর্নীতি দমন করা সম্ভব হবে, দুর্নীতি রোধ করা সম্ভব হবে মাননীয় স্পিকার। ইতিহাসের পাতা থেকে যদি আমরা জল দৃষ্টান্ত দেখতে যাই তাহলে মাননীয় স্পিকার আমরা বলবো জনসচেতনতা দেখেছিলাম 1952 সালে মাননীয় স্পিকার, 1971 সালে 90-এর গণ আন্দোলনে মাননীয় স্পিকার। আজকে তার মাধ্যমে আমরা সেই 1952 সালে আমরা জনসম্পৃক্ততার মাধ্যমে একটি ভাষা পেয়েছি মাননীয় স্পিকার, আমরা 71-এ একটি স্বাধীনতা পেয়েছি মাননীয় স্পিকার, 90-এ গণতন্ত্রের মুক্তি পেয়েছি মাননীয় স্পিকার। যদি আমরা এই জনসম্পৃক্ততা, জনসচেতনতার মাধ্যমে আমরা একটি ভাষা পেতে পারি, আমরা পরাধীনতাকে নিপাত ঘটাতে পারি মাননীয় স্পিকার, আমরা স্বৈরতন্ত্রকে নিপাত ঘটাতে পারি, তাহলে নিশ্চয়ই আজকে দুর্নীতির মতো একটি বিষয়কে আমরা জনসচেতনতার মাধ্যমে নিপাত ঘটাতে পারবো মাননীয় স্পিকার, এবং আজকে তাদেরকে এটি মেনে নিতে বাধ্য হবে মাননীয় স্পিকার। যদি বাস্তব চিত্র দেখি তাহলে আমাদের বলতে হয় যে বর্তমানে আমাদের সরকারের যে উদ্যোগগুলো রয়েছে সেটি বাস্তবায়ন তখন হবে জনসম্পৃক্ততার মাধ্যমে। আমি কয়েকটি উদাহরণ দিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। বাল্যবিয়ের বিরুদ্ধে আইন থাকার পরেও, সময় চেয়ে দিচ্ছি মাননীয় স্পিকার, বাল্যবিয়ের বিরুদ্ধে আইন থাকার পরেও তখনই বাস্তবায়ন হয়েছে যখন গাইবান্ধার সেই ৫ম শ্রেণীর কিশোরী শিউলি আক্তার সোচ্চার হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যৌতুক বিরোধী আইন থাকার পরেও সেটি তখন বাস্তবায়ন হয়েছে যখন বরগুনার সেই ফাতেমা সোচ্চার হয়ে নিজের বিয়ে ভেঙে দিয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যশোরের কেশবপুরে বাজারে সাধারণ জনগণ সোচ্চার হয়েছে বলে ইয়াবা রেখে চাঁদা আদায়ের পুলিশ সদস্যদের যে বেআইনি কাজ সেটি তখনই নস্যাৎ হয়েছে মাননীয় স্পিকার, জনগণ যখন এগিয়ে এসেছে মাননীয় স্পিকার। এভাবে যদি জনগণ আজকে এগিয়ে আসে তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারবো তখনই জনসচেতনতার মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব হয় মাননীয় স্পিকার। এবং এই গুরুত্ব অনুধাবন করতে পেরেই আজকে আমাদের দুর্নীতি দমন কমিশন জনসচেতনতা একটি গুরুত্বপূর্ণ জায়গাতে নিয়েছে মাননীয় স্পিকার। আমাদের যে টিআইবির মতো বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে দুর্নীতি দমনে, দুর্নীতি রোধের প্রচেষ্টা করছেন, তারাও আজকে জনসচেতনতার জন্য কাজ করে যাচ্ছেন মাননীয় স্পিকার। তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছেন। সুতরাং মাননীয় স্পিকার, আমাদের নিতে আর সমস্যা কি? আমাদেরও নিতে হবে এটিই বাস্তবতা মাননীয় স্পিকার, যে আজকে আমরা পরিষ্কার করে বলতে যাচ্ছি যখনই জনগণ সচেতন হবে মাননীয় স্পিকার, তখন রাজনৈতিক সদিচ্ছা বাস্তবায়ন হবে, এবং রাজনৈতিক সদিচ্ছার যে অভাব থাকবে সেটিও জনগণের সচেতনতার মাধ্যমে সে অভাব পূরণ হবে। অর্থাৎ আজকে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে সেটি গৃহীত হবার সকল দাবি রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি দেখতে পাচ্ছেন ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল, এবং যে গ্র্যান্ড ফাইনালে আমরা আগেই জানিয়েছি আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যারা রয়েছেন তারা হচ্ছেন সম্মানিত দুর্নীতি দমন কমিশনের কমিশনার জনাব AFM আমিনুল ইসলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব MS সবুর। আমরা দেখেছি মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী বলেছেন আমরা যে ভাষা, যে স্বাধীনতাকে অর্জন করেছি জনগণের সচেতনতার মাধ্যমে, জনগণকে ঐক্যবদ্ধ করে। তাহলে আজকে জনগণ যদি সচেতন হয়, তারা যদি দায়িত্ববোধের জায়গায় দাঁড়ায়, তাহলে কেন আমরা পারবো না আমাদের আজকের দুর্নীতিকে প্রতিরোধ করতে? আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে বিরোধী দলের পক্ষ থেকে তারা কিভাবে আজকের প্রস্তাবকে উপস্থাপন এবং খণ্ডন করে, এবং সে কারণে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতা হাফিজউদ্দিন মুন্নাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য।
স্পিকার আপনাকে ধন্যবাদ জানাই, সেই সাথে ধন্যবাদ জানাই আজকের অতিথি কমিশনার দুদকের কমিশনার জনাব AFM আমিনুল ইসলামকে। মাননীয় স্পিকার আছেন এখানে টিআইবির নির্বাহী পরিচালক জনাব ইফতিখারুজ্জামান, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং আজকে যিনি প্রধান অতিথি ছিলেন মাননীয় স্পিকার দুদকের চেয়ারম্যান, তিনি অসুস্থতার কারণে আসতে পারেনি, তাকে ধন্যবাদ জানাই এই কারণে, কারণ তিনি দায়িত্বে আসার পরে মাননীয় স্পিকার 398 জন দুর্নীতিবাজকে মাননীয় স্পিকার গ্রেফতার করেছেন। এটি যেমন আমাদের জন্য আনন্দের বিষয় মাননীয় স্পিকার, তেমনি শঙ্কার বিষয়টি হচ্ছে টিআইবির রিপোর্ট মাননীয় স্পিকার। টিআইবির রিপোর্ট অনুযায়ী মাননীয় স্পিকার এই দক্ষিণ এশিয়ার 6টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান মাননীয় স্পিকার দ্বিতীয় স্থানে। এবং টিআইবির আরেকটি রিপোর্ট অনুযায়ী মাননীয় স্পিকার, সেখানে তারা এই দুর্নীতির জন্য রাজনৈতিক সদিচ্ছাগুলো রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন মাননীয় স্পিকার, এবং এর পিছনে কারণ হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক সদিচ্ছার অভাবকে মাননীয় স্পিকার। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে সরকার দল থেকে যে প্রস্তাবটি উত্থাপন করলো মাননীয় স্পিকার, রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দুর্নীতি রোধ করতে, এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করছি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, সচেতনতার যে প্রয়োজন নেই তা কিন্তু আমরা অস্বীকার করছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সচেতনতা, সেটা কিভাবে তৈরি হবে মাননীয় স্পিকার? যারা রাষ্ট্রের নিয়ন্ত্রক, যারা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে, তাদের সদিচ্ছা ছাড়া কি মাননীয় স্পিকার এই সচেতনতা তৈরি করা সম্ভব? মাননীয় স্পিকার সম্ভব নয়। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই মাননীয় স্পিকার যেখানে মাননীয় স্পিকার কঠোর আইনের প্রয়োগ ছাড়া সচেতনতা তৈরি করা গেছে মাননীয় স্পিকার। এখন কথা হচ্ছে এই আইনের প্রয়োগটির জন্যই মাননীয় স্পিকার রাজনৈতিক ব্যক্তিদের অথবা সরকারের সদিচ্ছাটি দরকার মাননীয় স্পিকার, কারণ তারা যখন সচেতন হবে সেটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। মাননীয় স্পিকার, এবারে আসুন শেয়ার বাজার কেলেঙ্কারির কথা আমরা সবাই জানি মাননীয় স্পিকার। এক শেয়ার বাজার কেলেঙ্কারিতে মাননীয় স্পিকার প্রায় 20,000 কোটি টাকা আত্মসাৎ হয়েছিল মাননীয় স্পিকার। 30 লক্ষ মা বোন রাস্তায়, 30 লক্ষ পরিবার মাননীয় স্পিকার রাস্তায় বসেছিল মাননীয় স্পিকার। সেখানে কিন্তু কোনো রিক্সাওয়ালা, কোনো সাধারণ মানুষ দুর্নীতি করেনি মাননীয় স্পিকার, করেছিল রাজনৈতিক দল, প্রভাবশালী ব্যক্তিরা। মাননীয় স্পিকার, বিচার প্রসঙ্গে যখন অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন মাননীয় স্পিকার, দিস আর মাফিয়া, উই ক্যানট স্পিক। মাননীয় স্পিকার, 30 লক্ষ মানুষ তো সেদিন রাস্তায় সচেতন হয়ে নেমেছিল মাননীয় স্পিকার, কই তাদের সচেতনতা? তাদের বিচার দিতে পারেনি মাননীয় স্পিকার, দুর্নীতি প্রতিরোধ করতে পারেনি মাননীয় স্পিকার। কোথায় গেল সেই সচেতনতা মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এরপরে একটি বলছি মাননীয় স্পিকার, রেলের কালো বিড়ালের বিচার হয়নি বলে এখন কি হচ্ছে দেখেন, রেল খাতে রেল মন্ত্রণালয়কে আজ বছরে প্রায় 700 কোটি টাকার লোকসান দিতে হচ্ছে মাননীয় স্পিকার, যার মধ্যে অবৈধভাবে রেলের জমি দখল মাননীয় স্পিকার, এবং ইজারা দেওয়া ট্রেনের মাধ্যমে শত কোটি টাকা দুর্নীতি হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা কিন্তু রাজনৈতিক যে সদিচ্ছাকে কোনোভাবেই অস্বীকার করছি না, কিন্তু আমরা বলে গেছি যে রাজনৈতিক সদিচ্ছা তখনই বাস্তবায়ন হবে যখন জনসম্পৃক্ততা থাকবে। তো উনি কিন্তু সেই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন মাননীয় স্পিকার, এবং উনি আরেকটি কথা বলছেন যে রাজনৈতিক সদিচ্ছার অভাবে আজকে আইনটি বাস্তবায়ন হচ্ছে না। এখন বিষয়টি হচ্ছে যে উনি কি পাবলিকের মধ্যে, মানে জনগণের মধ্যে কি উনি যারা আইন রাজনীতিবিদ তাদেরকে কি উনি জনগণের মধ্যে ধরবেন না, সেটি আমি স্পষ্ট তার কাছ থেকে জানতে চাই। অবশ্যই মাননীয় স্পিকার, একটু আগেই বলে গেলাম, আমি তাদেরকে জনগণের মধ্যে ধরবো, এবং তাদের যে সচেতনতা সেইটাই হবে হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, কারণ তারা রাষ্ট্রের নিয়ন্ত্রক। আপনি যখন হাস্যকর বিষয় মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য যখন তাদেরকে রেল খাতে 30 টাকার টিকিট বিক্রি হয় 60 টাকায় মাননীয় স্পিকার, যেখানে 5টি বগি লাগানোর কথা সেখানে 10 থেকে 15টি বগি লাগানো হয় মাননীয় স্পিকার। তারপরে মাননীয় স্পিকার, রেলের যে পাথর নিয়ে ব্যবসা, রমরমা ব্যবসা চলছে মাননীয় স্পিকার, এই যে অদৃশ্য দুর্নীতি মাননীয় স্পিকার, এই দুর্নীতি আপনি কিভাবে রোধ করবেন মাননীয় স্পিকার? জনগণ তো জানেই না মাননীয় স্পিকার এটি হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ মাননীয় স্পিকার 300 কোটি টাকা আত্মসাৎ করেছে মাননীয় স্পিকার। আমরা কি দেখেছি মাননীয় স্পিকার? ব্যাংক কর্মকর্তাদের ভাড়া বাসায় রেখে মাননীয় স্পিকার লক্ষ লক্ষ টাকা ইজারা দিয়ে মাননীয় স্পিকার সবার চোখের সামনে দুর্নীতি করেছে। কই জনগণ তো প্রতিবাদ করেছে মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার, সেই কোম্পানিগুলো আজকে রাজনৈতিক নেতাদের সহযোগিতায় বুক ফুলিয়ে বাংলাদেশে ব্যবসা করছে মাননীয় স্পিকার। প্রশ্ন হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার যদি বিশেষ ট্রাইব্যুনালে করা যায়, তাহলে এই দুর্নীতিবাজদের বিচার কেন বিশেষ ট্রাইব্যুনালে করা যাবে না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এবার কিছু ডিজিটাল দুর্নীতির চিত্র আমি দেখিয়ে যাবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিদ্যুৎ খাতে সরকার কুইক রেন্টাল দিল মাননীয় স্পিকার। কুইক রেন্টালে কি হলো মাননীয় স্পিকার? তারা পোস্টাল সাভার মতো ভালো ভালো কোম্পানিকে রেখে মাননীয় স্পিকার চানাচুর কোম্পানি, ফার্নিচার কোম্পানি, অটোভি, এদেরকে বিদ্যুৎ দিল মাননীয় স্পিকার। ফলে দেখলাম আমরা 20,000 কোটি টাকা বিদ্যুতের ঘাটতি হলো মাননীয় স্পিকার। আবার দেখলাম যখন টেন্ডার দিয়ে বিদ্যুৎ দিল মাননীয় স্পিকার, তখন বিদ্যুতের 2 ম্যারাডোনা এবং বিদ্যুতের মেসি এবং ম্যারাডোনা মাননীয় স্পিকার, এরা হচ্ছে সামিট গ্রুপ আর অরিয়েন্ট গ্রুপ মাননীয় স্পিকার, সরকারের নিজস্ব লোক মাননীয় স্পিকার, তাদেরকে বিদ্যুৎ দিল মাননীয় স্পিকার। আমাদের যদি সদিচ্ছা থাকতো, সরকারের যদি সদিচ্ছা থাকতো মাননীয় স্পিকার, তাহলে কি পারতো না ওই ভর্তুকির টাকা দিয়ে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র সংস্কার করতে মাননীয় স্পিকার? পারতো না মাননীয় স্পিকার, সেটি করেনি মাননীয় স্পিকার। এই যে অদৃশ্য দুর্নীতি, এই দুর্নীতি আপনি কিভাবে রোধ করবেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এবারে আরেকটু বলতে চাই মাননীয় স্পিকার, ডিজিটাল দুর্নীতির আরো কিছু বলতে চাই বোধহয় সংসদ। জি 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 স্পিকার, উনি কিন্তু যে
ডেমোক্রেসির যে সংজ্ঞা রয়েছে, যে জনগণ সকল ক্ষমতার উৎস, যে বিষয়টি বলা আছে, আমাদের রাজনীতি কিন্তু গণতন্ত্রের উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে। উনি জনগণকে অপমান করছেন মাননীয় স্পিকার, জনগণের সেই ক্ষমতাকে অস্বীকার করছেন। আমি মাননীয় স্পিকার জনগণকে অপমান করছি না মাননীয় স্পিকার। রাজনীতিবিদরা বা প্রভাবশালী ব্যক্তিরা যে জনগণকে ঠকিয়ে পর্দার অন্তরালে যে কাজটি করছে সেটি আমি তুলে ধরছি মাননীয় স্পিকার। এরপরে আসছি মাননীয় স্পিকার, ডিজিটাল দুর্নীতি পাবনার জেনারেল হাসপাতাল মাননীয় স্পিকার, সেই হাসপাতালের তালিকা তৈরি করে, মেশিনের যন্ত্রপাতির তালিকা তৈরি করে ডাক্তার না মাননীয় স্পিকার, ঠিকাদার মাননীয় স্পিকার। এবং সেই হাসপাতালে মাননীয় স্পিকার তত্ত্বাবধায়ক ডাক্তার মনোয়ারুল আজিজের কাছে যখন তালিকাটি নিয়ে যাওয়া হয় এবং তিনি যখন সাইন করেন না মাননীয় স্পিকার, তখন তাকে কি করা হয়, তার বদলি, তার অবসরের 15 দিন আগে মাননীয় স্পিকার তাকে মাননীয় স্পিকার ওএসডি করে পাঠিয়ে দেওয়া হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই হচ্ছে সচেতনতা। ওই যে ডাক্তার, তিনি কিন্তু সচেতন ছিলেন মাননীয় স্পিকার, কিন্তু মন্ত্রণালয় মাননীয় স্পিকার এটি তদবির করেছে আবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মাননীয় স্পিকার। এটি আপনি কিভাবে রোধ করবেন মাননীয় স্পিকার? এই জিনিসটা তো কিভাবে রোধ করা যায়? সব শেষে যেটি বলতে চাই মাননীয় স্পিকার, আজকে যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যায় এবং সেই টাকা ফিরিয়ে আনার জন্য ফিলিপাইন সরকার যখন সাহায্যের হাত বাড়ায়, বলেন যে আমাদেরকে রিপোর্টটি দেন, আমরা সহযোগিতা করব, তখন যখন অর্থমন্ত্রী বলেন যে এই প্রতিবেদন কাউকে দেওয়া হবে না, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় মাননীয় স্পিকার। এবং সেখানে যখন ব্যাংক কর্মকর্তাদের সন্দেহের কথা পাওয়া যায় মাননীয় স্পিকার, তখন স্বাভাবিকভাবেই বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যাঁ মাননীয় স্পিকার। এই ডাল মে কুছ কালা যদি দূর করতে পারি মাননীয় স্পিকার, বড় বড় দুর্নীতি যদি দূর করতে পারি মাননীয় স্পিকার, আপনি ছোট দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তাই এই সংসদে যদি আজকে এই প্রস্তাবটি গৃহীত হয়, সত্যি আজকে অন্তরে ব্যথা নিয়ে বেরিয়ে যেতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আজকের এই ছায়া সংসদ কিন্তু কোনো বিশেষ ব্যক্তি বা কারোর বিরুদ্ধে নয়, আমরা আগে জানিয়ে রাখছি। এবং সে কারণের জন্য আজকের বক্তাদের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব বক্তব্য, এবং সে কারণে যেটি বলেছে ডালমে কুচ কালা হ্যাঁ, আমরা জানি না এই ডালমে কুচ কালা কে উদ্ধার করবেন। এবং আজকে এখানে বক্তব্য এসেছে যে যুদ্ধ অপরাধীদের বিচার যদি বিশেষ ট্রাইব্যুনালে হতে পারে, তাহলে দুর্নীতিবাজদের বিচার কারো বিশেষ ট্রাইব্যুনাল হবে না। এখানে ইফতেখারুজ্জামান আছেন এবং আমাদের সম্মানিত কমিশনার মহোদয় আছেন, তারা এগুলো নিয়ে কাজ করেন। তারা হয়তো আমাদের আয়োজনের শেষ প্রান্তে এসে কথা বলবেন। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের ইউসিবি যে পাবলিক পার্লামেন্ট, সেই পাবলিক পার্লামেন্টের গ্র্যান্ড ফাইনাল যেটি এটিএন বাংলাদেশ স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেই অনুষ্ঠানের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছায়া সংসদের অনিতা ইসলামকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনিতা ইসলাম। জনগণ যদি সচেতন হয়ে একজন রাজনৈতিক প্রতিনিধি চিহ্নিত করেন অথবা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন, তাহলে আজকে শীর্ষস্থানে সেই দুর্নীতিগুলো কখনোই হবে না। আজকে আমাদের বিতর্কের বিষয়টি ঠিক এখানে, যে জনগণের আজকে সচেতনতার অভাবেই আজকে আমরা দেখছি যে কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদদেরকে, এবং তাদের কারণে আজকে দুর্নীতির সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে ছায়া সংসদে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জনগণ সকল ক্ষমতার উৎস। দুর্নীতি রোধের সর্বপ্রথম শর্ত হচ্ছে নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে। জনসচেতনতার মাধ্যমে যেভাবে দুর্নীতি রোধ করা সম্ভব তার একটি রূপরেখা দেখাচ্ছি। প্রথমত, স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন। দ্বিতীয়ত, সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিতকরণ। তৃতীয়ত, আইনের সুষ্ঠু প্রয়োগ ও বাস্তবায়ন। চতুর্থত, সংবিধানের সুষ্ঠু প্রয়োগ ও বাস্তবায়ন। এবং পঞ্চম, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার মহান ব্রত নিয়ে যে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে এখনো পর্যন্ত এগিয়ে চলেছে সেটি হচ্ছে দুদক। প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান বলেন, আমরা যদি স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তুলতে পারি, তাহলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কমিশনার ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ বলেন, সচেতনতার মাধ্যমেই নাগরিকদের ইফেক্টিভ সিটিজেন হিসেবে গড়ে তোলা সম্ভব। দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলতে পারলে পুত্র তার দুর্নীতিবাজ পিতাকে ঘৃণা করবে। আজকে যেখানে দুদক দুর্নীতি রোধে জনসচেতনতাকে প্রধান অস্ত্র হিসেবে চিহ্নিত করছে, সেখানে আজকে বিরোধী দল রাজনৈতিক সদিচ্ছা নিয়ে মরছে। মাননীয় স্পিকার, টিআইবির রিপোর্ট অনুযায়ী কিছুদিন আগে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় যে অস্বচ্ছতা সেটি প্রকাশ করেছে, এবং এটি একটি নিরপেক্ষ জরিপ যেখান থেকে জনগণের মধ্যে একটি জনসচেতনতাও সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ মেধা সম্পন্ন একটি জায়গায় আজকে আমরা দুর্নীতির প্রতিচ্ছায়াটি দেখছি। মাননীয় স্পিকার, সব সরকারি সময় প্রশাসনিক অধিকাংশ ক্ষেত্রে যে নিয়োগ হয় সেখানে সুস্পষ্টতা নেই কোনো জবাবদিহিতা। অর্থনৈতিক লেনদেনের কারসাজি চলছে, সেখানেও কোনো জবাবদিহিতা নেই। যদি জবাবদিহিতা থাকতো তাহলে অনেকাংশে সেখানে দুর্নীতি রোধ করা সম্ভব হতো। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে অর্থ চুরির ঘটনায় দায় এড়াতে পারেননি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। তিনি তার দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন। সেখানে জবাবদিহিতা ছিল বিধায় তিনি তার পদত্যাগটি করেছিলেন, এবং পরবর্তীতে সেই অর্থটি কিছু পরিমাণ হলেও
পুনরুদ্ধার হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে সরাসরি প্রশ্নটি হচ্ছে, এমন 3টি দেশের উদাহরণ দিয়ে যান যেখানে শুধুমাত্র সচেতনতা দিয়ে দুর্নীতিকে প্রতিরোধ করা গিয়েছে। আপনি কি অস্বীকার করবেন বাংলাদেশের 1971 সালে যে স্বাধীনতাটি হয়েছিল সেটা জনসচেতনতার মধ্য দিয়ে হয়নি? আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? আপনি কি আজকে গণজাগরণ মঞ্চে যে আজকে যুদ্ধ অপরাধীতে একে ফাঁসি হয়েছে সেখানে মূল কারণ জনসচেতনতা ছিল না, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? আজকে আমরা বলছি যে জনসচেতনতা, যুদ্ধ অপরাধীদের বিচার যদি বিশেষ ট্রাইব্যুনালে হয় তাহলে দুর্নীতিবাজদের বিচার কেন ট্রাইব্যুনালে হচ্ছে না? এই জায়গাটিতে রাজনৈতিক সদিচ্ছার দরকার। সুতরাং আপনি দেখেন, সচেতনতা দিয়ে, শুধু সচেতনতা, রাজনৈতিক সদিচ্ছা আমরা বলবো, সচেতনতা দিয়ে কোন দেশগুলোতে দুর্নীতি প্রতিরোধ করা গিয়েছে রাজনীতিবিদদের সহযোগিতা ছাড়া। বিষয়টা বোঝার চেষ্টা করুন। আজকে বিষয়টি হচ্ছে জনসচেতনতা হলে মুখ্য ভূমিকা পালন করবে দুর্নীতি রোধে, আর রাজনৈতিক সদিচ্ছা সেখানে গৌণ। আমরা আজকে এটাই প্রমাণ করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, কিন্তু অনুরূপভাবে হলমার্ক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক প্রচুর অর্থ কেলেঙ্কারি ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সেইখানে কোনো জবাবদিহিতা ছিল না বিধায় আমরা সেই অর্থ পুনরুদ্ধারের ঘটনাটাও জানি না। সুতরাং মাননীয় স্পিকার, যদি সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিতকরণ করা যায় তাহলে দুর্নীতি রোধ করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, জবাবদিহিতা নিশ্চিতকরণের পর আমরা একে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা পদ্মা সেতুতে আজকে একটি দুর্নীতির রূপরেখা দেখছি। আজকের প্রেক্ষাপটে জবাবদিহিতা কিছুটা অংশ থাকলেও একে শাস্তির আওতায় আনা হয়নি বলে এর সাথে সম্পৃক্ত যে বা যারা আছে বা যে প্রতিষ্ঠানটি এমএলসি নাভালিন তাকেও কিন্তু শাস্তির আওতায় আনা হয়নি। তাই মাননীয় স্পিকার, আজকে যদি এদেরকে আইনের আওতায় আইনের শাস্তি ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু জবাবদিহিতার সাথে সাথে আইনের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব হতো। মাননীয় স্পিকার, সংবিধান বাস্তবায়নের প্রথম ধাপটি হলো মৌলিক অধিকার সম্পর্কে অবগত থাকতে হবে। মাননীয় স্পিকার, আজকে শিক্ষিত সমাজের অনেকেই জানেন না যে আসলে তার কি কি মৌলিক অধিকার রয়েছে, আর এই না জানার কারণে কিছু স্বার্থান্বেষী মানুষ এই সুযোগটা নিয়ে দুর্নীতি করছে। তাই মাননীয় স্পিকার, মৌলিক অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং রাষ্ট্র কর্তৃক মৌলিক অধিকারকে নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, যে সমস্ত প্রিন্ট মিডিয়া সরকারের গঠনমূলক সমালোচনা করছে তাদেরকে আজকে রহিত করা হয়েছে। সময় শেষ হয়েছে কিন্তু মাননীয় স্পিকার, সময় চেয়ে নিচ্ছি। জি 10 সেকেন্ডে শেষ করুন। মাননীয় স্পিকার, রাজনৈতিকভাবে এই সমস্ত প্রিন্ট মিডিয়াকে বন্ধ করা হয়েছে যাতে জনগণকে অন্ধকারে রাখা যায়। দুর্নীতি রোধে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। মাননীয় স্পিকার, আজকে নিরপেক্ষতার জায়গাটি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে যখন ছিল তত্ত্বাবধায়ক সরকার আমলেও নির্বাচন কমিশন নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল এবং সরকার দলীয় অবস্থান থেকেও সেখানে নির্বাচন বিষয়টি প্রশ্নবিদ্ধ। তাই এখানে একটি সুষ্ঠু নির্বাচন গঠন করতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখেছি 1990 সালে 6 ডিসেম্বর এই দেশের স্বৈরশাসকের জনবিক্ষোভের মুখে পতন ঘটেছিল। সেদিনই সেই জনসচেতনতায় সেই স্বৈরশাসকের পতনের কারণ হয়েছিল। মাননীয় স্পিকার, বিতর্কের খাতিরে বলছি না, দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে জনগণ ছাড়া, জনসচেতনতা ছাড়া এই দুর্নীতি রোধ করা কখনো সম্ভব হবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সংসদে গৃহীত হওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। আবারও ঘুরে ফিরে বিরোধী দলের সরকারের পক্ষ থেকে জনগণের কথা বলা হচ্ছে এবং সেই জনগণই পারে বাংলাদেশের সমস্ত কিছু রুখে দিতে। যেভাবে 71-এর মুক্তিযুদ্ধে, 90-এর গণ আন্দোলনে এবং 69-এর কথা উল্লেখ করে তারা বলেছেন যে জনগণকে একত্রিত হলেই কিন্তু আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারব। বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ জহুরুল হকের কাছ থেকে বিরোধী দলীয় উপনেতা জহুরুল হক এবার তার বক্তব্য উপস্থাপন করছেন। নির্বাচনকে জনসচেতনতা প্রকাশের মাধ্যম বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই নির্বাচন প্রক্রিয়াটি যখন প্রশ্নবিদ্ধ তখন সেই জনসচেতনতার অসহায়ত্বই আমরা দেখতে পাই। মাননীয় স্পিকার, আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, যে পরিবারের বাবা চোর, মা চোর, সেই পরিবারের সন্তান সন্ততি চোর ডাকাত হওয়ার সম্ভাবনাই বেশি। মাননীয় স্পিকার, জনগণের পকেটের লাখ লাখ টাকায় যারা সংসদে অধিবেশন করছেন, প্রশাসন চালাচ্ছেন, সেই অভিভাবকরা যখন দুর্নীতিপরায়ণ, তখন জনসচেতনতা দিয়ে আপনি দুর্নীতি রোধ করবেন কিভাবে? মাননীয় স্পিকার, বাংলাদেশের এই দুরবস্থার পেছনে রয়েছে নির্বাচনী প্রতিশ্রুতিতে দুর্নীতি দমনের যেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা বাস্তবায়নের ক্রমবর্ধমান ঘাটতি, ক্ষমতাশীলদের জমি, জলাশয়, নদী দখল, ক্ষমতাবানদের সম্পদের সঠিক হিসাব প্রকাশ না করা, দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা এবং কার্যকারিতার হ্রাসের উদ্যোগ, উচ্চ পর্যায়ে দুর্নীতি নিয়ে বিতর্কিত অবস্থান দুদকের। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা বাহিনীতে চলছে মাননীয় স্পিকার রাজনীতিকীকরণ। মাননীয় স্পিকার, বয়কট এবং স্বার্থের দ্বন্দ্বে জর্জরিত আজকের সংসদ এবং প্রশাসন। মাননীয় স্পিকার, রাজনীতিতে চলছে দুর্বৃত্তায়ন, রাজনীতি সংস্কৃতিতে চলছে দুর্বৃত্তায়ন। প্রথম আলো পত্রিকার কয়েকটি উদাহরণ দিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে দলীয় কার্যালয় বেছে বেছে বাদ দিয়েই সেই অবৈধ স্থাপনা উত্থাপন
পয়েন্ট অফ ইনফরমেশন। সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেখানে এই দুর্নীতি রোধ করার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। মাননীয় স্পিকার, কখনো শাহজাদা কখনো বা রাজপুত্র বলে ফুলবাড়িয়ার রাজনৈতিক ক্ষেত্রটিকে দখল করে রেখেছেন ফুলবাড়িয়ার এমপি পুত্র মাননীয় স্পিকার। বেপরোয়া বাণিজ্যের ফলে ত্যাগী নেতাকর্মীদের বদলে মাননীয় স্পিকার অর্থশালীরাই মূল্যায়ন পাচ্ছে মাননীয় স্পিকার। স্থানীয় একটা প্রশ্ন নেই জি। জনসম্পৃক্ততা ছাড়া শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার কারণে দুর্নীতি রোধ হয়েছে, এরকম আপনি 2টি উদাহরণ দেখিয়ে দিয়ে যান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে স্পষ্ট করে দিয়ে গেছেন, আমরা শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার কথা বলছি না, আমরা বলছি রাজনৈতিক সদিচ্ছার পথ ধরেই জনসচেতনতা তৈরি হবে, এর মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে 10টা অস্ত্র মামলার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার। সেই 10টা অস্ত্র মামলায় যে অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাচ্ছি স্থানীয় সরকার ব্যবস্থার কথা, যেখানে তাদেরকে বলা হয় স্বাধীন সার্বভৌম, কিন্তু তার প্রকৃত অবস্থানটি হচ্ছে ফায়দা দেওয়া নেওয়ার মধ্যে সীমাবদ্ধ আজকের স্থানীয় সরকার ব্যবস্থা। মাননীয় স্পিকার, সম্প্রতি সারা দেশে 207 জন চেয়ারম্যান মনোনীত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। প্রত্যাশিত সেই স্থানীয় সরকার ব্যবস্থার জন্য প্রয়োজন মাননীয় স্পিকার রাজনৈতিক সদিচ্ছা। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সেতু, যেখান থেকে সবচেয়ে বেশি টোল আদায় হয় মাননীয় স্পিকার। সেই টোল আদায়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সিএনএসকে বিনা দরপত্রে মাননীয় স্পিকার। গ্যাস খাতে দুর্নীতি নিয়ে না বললেই নয় মাননীয় স্পিকার। দৈনিক ইত্তেফাকের 30 ডিসেম্বরের খবর মাননীয় স্পিকার, কুমিল্লা 18টি প্রতিষ্ঠানে $1.5 কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে মাননীয় স্পিকার, যার ফলে বাসাবাড়ি সহ শিল্প প্রতিষ্ঠানে আজকে গ্যাসের সংকট মাননীয় স্পিকার। অধ্যাপক এম এম আকাশ বলেছেন, নিয়ম অনুযায়ী গ্যাসের দাম হওয়া উচিত 22 টাকা 50 পয়সা, যেখানে আমরা আজকে দিচ্ছি 35 টাকা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর জন্য প্রয়োজন সঠিক আইনের প্রয়োগ, যা হবে আইন প্রণেতাদের রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে মাননীয় স্পিকার। আজকে রাস্তাঘাট দেখে মনে হয় বিআরটিএ কিংবা ট্রাফিক পুলিশ আইন ভঙ্গের বন্দোবস্তই করে নিয়েছে মাননীয় স্পিকার সরকারের কাছ থেকে। মাননীয় স্পিকার, কিছু টুকরো খবর বলছি মাননীয় স্পিকার। 28 ডিসেম্বর যুগান্তরের খবর মাননীয় স্পিকার, আখাউড়ায় ঘুষ দিয়ে শিশু পাচারকারীকে ছেড়ে দিয়েছে পুলিশ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশ প্রতিদিনের আজকের খবর মাননীয় স্পিকার, আজকের খবর, যশোরের তালবাড়িয়ায় 2 লাখ টাকা ঘুষ দিতে রাজি না হয় আবু সাইদকে উল্টো করে পিটিয়ে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করেছে কোতোয়ালি থানা পুলিশ। এটাকে আপনি রাজনৈতিক সচেতনতা দিয়ে কিভাবে রোধ করবেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তিনি শুরুতে বললেন যে আমাদের নাকি মা চোর বাবা চোর, তাহলে আজকে জিডিপি কেন বেড়েছে সেটার কি ব্যাখ্যা আপনি দিবেন সেটি দিয়ে যাবেন। জিডিপি কেন বেড়েছে? মাননীয় স্পিকার, জিডিপির সাথে দুর্নীতির সম্পর্কটার চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি একটি সমষ্টিগত বিষয় মাননীয় স্পিকার। এই সমস্যাটি দূর করার জন্য আমাদের প্রয়োজন রাজনৈতিক দৃঢ়তা, রাজনৈতিক সদিচ্ছা মাননীয় স্পিকার, জনসচেতনতা নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরও কিছু খবর বলে যাচ্ছি মাননীয় স্পিকার। গত 5 জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা হয়, কলাউড়ায় রেল স্টেশনে রেল লাইনের ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহার করা হচ্ছে মাননীয় স্পিকার, বাঁশ। মাননীয় স্পিকার, কালের কণ্ঠ 25 ডিসেম্বরের খবর, রাজশাহীতে রেলের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়া পত্রেই পরীক্ষা হচ্ছে মাননীয় স্পিকার। ঝিনাইদহে বিনামূল্যে বই বিতরণের সময় 20 টাকা করে চাঁদা নিচ্ছেন জেলা শিক্ষা অফিসার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জাতির মেরুদণ্ড আজ ব্যাধিগ্রস্ত মাননীয় স্পিকার, শিক্ষা প্রক্রিয়া দুর্নীতির শিকার মাননীয় স্পিকার। পিএসসি, জেএসসি, এমনকি এসএসসিতে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। এমনকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কানের মধ্যে ডিভাইস দিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। সেই পরীক্ষার পর বিসিএস পরীক্ষায় আমরা টিকতেছি মাননীয় স্পিকার রাজনৈতিক সুপারিশ কিংবা অর্থের বিনিময়ে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, মেরুদণ্ডকে ঠিক করার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। ছোটবেলায় দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আমরা আবার বড়বেলায় এসে দুর্নীতি চর্চায় চ্যাম্পিয়ন হব যদি না রাজনৈতিক সদিচ্ছা থাকে মাননীয় স্পিকার। তা আমি বলতে চাই, জনসচেতনতার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, যার মাধ্যমেই, যার পথ ধরেই হাঁটবে জনসচেতনতা মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আজকের এই ছায়া সংসদে বক্তব্য শুনছি। সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে রাজনৈতিক সদিচ্ছা নয়, জনসচেতনতাই পারে দুর্নীতি রোধ করতে। এবার আহ্বান করছি আজকের এই মক পার্লামেন্টে সরকারি দলের সদস্য মাসুদ শিকদারকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহান সংসদে আমাকে সুযোগ দেওয়ার জন্য।
মাননীয় স্পিকার, দুর্নীতি রোধ করার জন্য দরকার হচ্ছে জনসচেতনতা, কারণ রোগের চিকিৎসার চেয়ে যদি আমরা রোগ প্রতিরোধ করতে পারি সেটি সবচেয়ে বেশি কাজে দেয়। মাননীয় স্পিকার, আমাদের দরকার শুভবুদ্ধি, মূল্যবোধ, দেশপ্রেম এবং চরম মাত্রায় নৈতিকতা শিক্ষা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আজকে আমরা চেতনার অভাবে, শুধুমাত্র চেতনার অভাবে আমরা কালোকে কালো বলছি না, সাদাকে সাদা বলার ক্ষমতা রাখছি না মাননীয় স্পিকার। আর তাই তো মাননীয় স্পিকার এই দুর্নীতির মতো মহামারী আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে মাননীয় স্পিকার। আসুন দেখি কারা দুর্নীতির সাথে জড়িত। মাননীয় স্পিকার, দেশের নিম্ন স্তর থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত সবাই আজকে দুর্নীতির সাথে জড়িত রয়েছে মাননীয় স্পিকার। আজকে সরকারের অনেক দপ্তরে দুর্নীতি হচ্ছে, অর্গানাইজেশনে দুর্নীতি হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে মাননীয় স্পিকার, টেবিলের নিচ থেকে খাম না গেলে উপরের ফাইলগুলো নড়ে না মাননীয় স্পিকার। আজকে এই বাংলাদেশে দুর্নীতি কোনো অসুখ নয় মাননীয় স্পিকার, দুর্নীতি হচ্ছে মহামারী মাননীয় স্পিকার। আর এই যখন একজন কর্মচারী 20,000 টাকা বেতন পায়, সে যখন মাসে 1,20,000 টাকা খরচ করে, তখন পাশের প্রতিবেশী দেখে উৎসাহিত হয় যে অসৎ হলেই সুখী আরামায়েশ জীবনযাপন করা যায়। যেখানে আমাদের দেশের প্রভাব ছিল যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, সেখানে আজকে সমাজে হয়েছে উল্টো। আজকে আমরা দেখতে পাচ্ছি সৎ সঙ্গে সর্বনাশ আর অসৎ সঙ্গে আজকে স্বর্গবাস হয়েছে মাননীয় স্পিকার। এই দায়ভার সমাজের প্রত্যেকটি মানুষের মাননীয় স্পিকার। আজকে সমাজের অধিকাংশ বিবেকরাও লেজুর ভিত্তিক হয়ে গিয়েছে, একটু সার্টিফিকেট, একটু অ্যাওয়ার্ডের আশায় আজকে তারা কোনো প্রতিবাদ করছেন না মাননীয় স্পিকার। আজকে সচিবালয় থেকে শুরু করে সমাজের বিবেক পর্যন্ত যখন দুর্নীতির সাথে যুক্ত, তখন শুধুমাত্র রাজনীতিবিদদের যদি আমরা সচেতন করি, তাহলে কখনোই একতরফা সচেতনতা দিয়ে আজকে দুর্নীতির মতো মহামারী রোধ করা যাবে না মাননীয় স্পিকার। যদি আজকে এই দুর্নীতি 4তলা বিল্ডিং হয়ে থাকে, তাহলে রাজনীতিবিদ হচ্ছে তার একটি ফ্লোর মাত্র মাননীয় স্পিকার। এই কথাই তাকে বলছি মাননীয় স্পিকার, যে রাজনীতিবিদ যারা দুর্নীতি করে তারা কি জানেন না যে দুর্নীতি অপরাধ? এবং আপনি যে আইন প্রণয়নের কথা বলছেন, সেই আইনটি আসলে প্রণয়ন করবে কে বা বাস্তবায়ন করবে কে, সরকার নাকি জনগণ? মাননীয় স্পিকার, আজকে আইন সরকার করবে, কিন্তু জনগণ যতদিন পর্যন্ত সচেতন না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই আইন বাস্তবায়ন হবে না মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, আজকে বাংলাদেশে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য যে আইনগুলো রয়েছে, সেই অপরাধগুলো কিন্তু অহরহ করছে শুধুমাত্র জনসচেতনতার অভাবে মাননীয় স্পিকার। যেদিন বাংলাদেশের মানুষ সচেতন হবে সেদিন সকল অপরাধ থেকে আমরা মুক্ত পাবো মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, আজকে আমরা জনসচেতনতাকে কেন টেনেছি, কারণ রাজনীতিবিদ তিনি কিন্তু জনগণের অংশ মাননীয় স্পিকার। দুর্নীতির কারণ অভাব নয়, দুর্নীতির কারণ হচ্ছে স্বভাব। যারা হাওয়া বাবন করেছে তারা কেউই গরিব নয় মাননীয় স্পিকার, তাদের অভাব হচ্ছে সচেতনতার মাননীয় স্পিকার। তাদের অভাব কিসের? বিবেকহীন হৃদয়। তাদের সেই বিবেকহীন হৃদয়কে মার্জিত করতে হবে মাননীয় স্পিকার, তাদেরকে নৈতিকতার শিক্ষা দিতে হবে মাননীয় স্পিকার। জনগণ যতবার ভয়েস রেজ করেছে ততবার এদেশে অন্যায়ের প্রতিবাদ হয়েছে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, আজকে যেই স্বৈরশাসক লাঙ্গল দিয়ে পল্লী সম্রাট হিসেবে সারা বাংলাদেশ চাষ করেছিল, তার পতনে কিন্তু জনগণের ভয়েস রেজের কারণেই হয়েছিল মাননীয় স্পিকার। যত বেশি মানুষের মনে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা যাবে, তত তাড়াতাড়ি এই দুর্নীতি রোধ হবে মাননীয় স্পিকার। তাই তো বঙ্গবন্ধু বলেছিল, বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে হলে নেশন মাস্ট বি ইউনাইটেড এগেইনস্ট করাপশন মাননীয় স্পিকার। শেষ প্রশ্ন নিয়ে আমরা জি, আপনারা যে জনগণকে সচেতন করবেন রাজনৈতিক সদিচ্ছা ব্যতি রেখে, আমার প্রশ্নটি হচ্ছে, জনগণের কি চেতনার জায়গায় বা নীতি নৈতিকতার জায়গায় সফটওয়্যার সেট করে দিবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে সবাই সচেতন? একটু মাননীয় স্পিকার, আমার মনে হচ্ছে আজকের যারা বিরোধী দল রয়েছে তাদের জ্ঞানের একটু স্বল্পতা রয়েছে, কারণ আজকের যিনি রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদ কি ওহিনাজিল হয়েছে? রাজনীতিবিদ জনগণ তৈরি করে। এই আজকে জনগণকে প্রতিবাদ করতে হবে, দুর্নীতিকে ঘৃণা করুন, এই সকল দুর্নীতিবাদ রাজনীতিকে বর্জন করুন মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, আজকে যদি রাজনীতিবিদদের মাধ্যমে যদি আজকে দুর্নীতি রোধ করা যেত, তাহলে স্বাধীনতার পর থেকেই দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠান নামে বহুবিধ আইন বিধিবিধান করা হয়েছে, তারপর দুর্নীতি রোধ করা হয় সম্ভব হয় না স্পিকার। জনমত, জনচাপ সরকারকে বাধ্য করে তার সিদ্ধান্ত বদলাতে। জনগণ যদি বদলায়, সরকার বদলাতে বাধ্য হবে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, আজকে বিরোধী দলের কথা আমি খুবই হতাশ হয়েছি মাননীয় স্পিকার। রাজনৈতিক সদিচ্ছা দিয়ে নাকি দুর্নীতির মতো মহামারী রোধ করবেন মাননীয় স্পিকার। আজকে দুর্নীতি দমন ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন মাননীয় স্পিকার। যদি রাজনৈতিক সদিচ্ছা দিয়ে দুর্নীতি দমন করা সম্ভব হতো, তবে দুটো কাজ, সচেতনতার জন্য সততা সংঘ খুলতো না, আজকে দুর্নীতি দমন সপ্তাহ পালন করতো না, মোবাইলে SMS এর মাধ্যমে সচেতন করতো না মাননীয় স্পিকার। তাহলে রাজনৈতিক নেতাকর্মীদের
বাসার দেয়ালে পোস্টার লাগিয়ে দিত যে আসলে সচেতন হই, তারা সচেতন হয়ে যেত আর দুর্নীতি রোধ হয়ে যেত। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমরা আজকে রাজনৈতিক সদস্যের বিরোধিতা করছি না মাননীয় স্পিকার, আমরা মূল বিষয়ের দিকে টানছি, সেটি হচ্ছে জনসচেতনতা মাননীয় স্পিকার। কারণ সবাই আমরা জনগণের অংশ 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। এই প্রস্তাবটি যদি গৃহীত না হয় মাননীয় স্পিকার, জনগণের সকল ক্ষমতার উৎস এই ভূখণ্ডের একমাত্র মালিক মাননীয় স্পিকার, যাদের মাধ্যমে বাংলা ভাষা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি মাননীয় স্পিকার, সেই জনগণকে অপমান করা হয় মাননীয় স্পিকার। তাই এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা বক্তব্য শুনছিলাম বিরোধী দলের সদস্যের পক্ষ থেকে, সরকারি দলের সদস্যের পক্ষ থেকে। তিনি একটা জায়গায় বলেছেন, সেটি হচ্ছে দুর্নীতি যেটি করা হয় সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশে অভাবে নয়, স্বভাবে করা হয়, এবং সেই জায়গার ক্ষেত্রে তিনি অনেক উদাহরণ দিয়েছেন। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের বিরোধী দলের সদস্য মোহাম্মদ জোবায়ের সর্দার মার্জিনের কাছ থেকে এবারে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমার সচেতনতার অভাবে মাননীয় স্পিকার আমার গলাটি ভেঙে গেছে আজকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্লেটোর রিপাবলিক থেকে শুরু করে মাননীয় স্পিকার আব্রাহাম লিঙ্কনের আধুনিক গণতন্ত্রের সংজ্ঞা এবং তার প্রতিফলনটি যখন আজকে মাননীয় স্পিকার বাংলাদেশের মতো একটি দেশে দেখতে পাই না, ঠিক তখনই আরেকটি জিনিস দেখতে পাই না। বঙ্গবন্ধু বলেছিলেন, উই মাস্ট বি ইউনাইটেড অ্যাগেনস্ট করাপশন। মাননীয় স্পিকার, আজকে 71 থেকে এই পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আজকে দুর্নীতি দমন ব্যুরো অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে, সেটির কথা তারা বললেন। এই পর্যন্ত সময়ে প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি সরকার এবং আমরা সবাই জাতিগতভাবে আন্দোলন করে যাচ্ছি, সামাজিক আন্দোলন, সচেতনতা প্রক্রিয়া সৃষ্টি করার আন্দোলন, সবাইকে সচেতন করার আন্দোলন মাননীয় স্পিকার। কিন্তু আজকে যে স্ক্যান্ডেলের চিত্রটি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে মাননীয় স্পিকার আজকে জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। মাননীয় স্পিকার, আজকে পুরনো শকুন ছিল মাননীয় স্পিকার ব্রিটিশরা, তারা আমার দেশ থেকে সম্পদ পাচার করে টেমস নদীর দুতীরকে সুশোভিত করেছিল মাননীয় স্পিকার, আর পাকিস্তানিরা এসে পরবর্তীতে রাওয়ালপিন্ডি, করাচিকে তারা শিল্পায়ন করেছিল মাননীয় স্পিকার। আজকে আমার দেশে সেই শত্রুটি এসে দাঁড়িয়েছে দুর্নীতি মাননীয় স্পিকার। আজকে এই দুর্নীতির করাল গ্রাসে মাননীয় স্পিকার আজকে জাতি তলিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। আজকে ওহিনাজিলের যে বিষয়টি এসেছে মাননীয় স্পিকার, তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ একটি চিত্রপট এঁকেছেন যেখানে সকল মানুষ সচেতন, কেউ দুর্নীতিগ্রস্ত না, সকল মানুষ আজকে থেকে শপথ নিয়েছেন সবাই দুর্নীতি করবে। মাননীয় স্পিকার, দেখুন আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে সকল মানুষ রয়েছে মাননীয় স্পিকার, তারা সবাই শিক্ষিত, বড় বড় ডিগ্রি বহন করে মাননীয় স্পিকার। তাহলে আজকে তারা কেন দুর্নীতির অতল গহ্বরে নিমজ্জিত মাননীয় স্পিকার? আজকে বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, নিজের রোলস রয়েস, জাগুয়ার, অডি চালাতে হবে, আর টাকা পাচার করে বিদেশে সেকেন্ড হোম বানাতে হবে মাননীয় স্পিকার। তাই সে দুর্নীতি করে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার, মাননীয় সদস্যরা প্রশ্ন নেই। জি মাননীয় স্পিকার, আমরা জানি যে রাজনৈতিকবিদদের সদিচ্ছায় যদি দুর্নীতি মুক্ত হলো তাহলে পৃথিবীটা আজকে স্বর্গ হয়ে যেত। তারপরও তিনি যে বললেন যে বঙ্গবন্ধুর কথা, যে বঙ্গবন্ধু ইউনাইটেড হতে বলেছে, সেটি কি শুধুমাত্র রাজনীতিবিদদের নিয়ে ইউনাইটেড হওয়ার কথা বলেছে, নাকি জনগণকে ইউনাইটেড হওয়ার কথা বলেছে, সেটি বলে যাবেন? আচ্ছা, আপনারা বারবার আমরা তিনজন বললাম যে আমরা জনসচেতনতাকে অস্বীকার করছি না। আমি নিজেও তো জনগণ, এখানে সবাই উপস্থিত সবাই জনগণ। আমরা সেটাই বলতে চাই মাননীয় স্পিকার। আজকে আমার দলের লেজিট যে পয়েন্ট এবং আমাদের যে দলীয় স্ট্র্যাটেজি, সেটি হচ্ছে আজকে এখান থেকে আমরা মাননীয় স্পিকার যে শপথটি নিয়েছি, এই শপথটি প্রতিফলিত হবে মানিক মে অ্যাভিনিউতে। সেখানকার সংসদ সদস্যরা যে আইনগুলো প্রণয়ন করেছেন সেগুলো বাস্তবায়ন করবেন। আর এই সকল চোর, স্যাসর, ডাকাত যারা মাননীয় স্পিকার আজকে যে শকুনগুলোর কথা বলছি, এই শকুনগুলোকে খাঁচায় ভরে বিচার করা হবে এবং সেটি বিশেষ ট্রাইব্যুনালে হবে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার নভেম্বর মাসের 19 তারিখ দীপ্ত টিভি প্রচার করেছে পাবলিক সার্ভিস কমিশনের প্রধান নিয়োগ কর্মকর্তা মাননীয় স্পিকার ধর্মসচিবের মেয়ে, যিনি ধর্মসচিবের মেয়েকে মাননীয় স্পিকার অনৈতিকভাবে বিসিএস ক্যাডার বানিয়েছেন মাননীয় স্পিকার। আজকে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো যখন রানা প্লাজার মতো লাগাতার ধসের কারণে বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী, অগ্রণী এবং শেয়ার মার্কেট ফল করে, 30 লক্ষ মানুষ আহাজারি করে, সেটি কি সচেতনতার অংশ না? তারা তো সচেতন হয়ে আহাজারি করেছিল, কে শুনেছে? রাজনীতিবিদ যদি চাইতো মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার লরেন্স বার্নার্ড ম্যাডফ, ইউএসের শেয়ার মার্কেট কেলেঙ্কারির মেইন ক্যারেক্টার, তাকে 99 বছরের জেল দেওয়া হয়েছে। সাংহাই শেয়ার মার্কেটে যারা ফল করেছে তাদেরকে জেল দেওয়া হয়েছে। তাহলে আমার দেশের শেয়ার মার্কেটের এই যে প্রতিবেদন কেন প্রকাশ করা হচ্ছে না? মাননীয় স্পিকার, আজকে টেন্ডারবাজির দাপটেই অবকাঠামো ধূলিসাৎ হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার, ভূমিকম্প লাগে না মাননীয় স্পিকার। আজকে শিক্ষা জীবন পার করার আগেই প্রাচ্যের অক্সফোর্ডে রাজনৈতিক অসততার কারণে একজনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এখন এটি কি রাজনৈতিক সচেতনতা ছাড়া বন্ধ করা যাবে?
স্পিকার আজকে প্রশ্নপত্র পাই ফেসবুকে, আর যে শিক্ষক পড়াবে সে শিক্ষক আসে ঘুষের টাকায়, আর ম্যানেজিং কমিটি চিল করে। স্পিকার আজকে নির্বাচনের যে মনোনয়ন বাণিজ্য, গ্যাস, বিদ্যুৎ, আইনি সেবা নিতে গেলাম, আমি পুলিশের কাছে গেলে আমাকে কনফার্ম পকেটে কিছু টাকা নিয়ে যেতে হবে, এটি আমি নাগরিক হিসেবে দাবি রাখি। স্পিকার টিআইবির প্রতিবেদন বলছে 70% মানুষ যে সেবা খাতগুলো আছে সেখানে যে হচ্ছে দুর্নীতির শিকার হচ্ছে। স্পিকার আজকে আমার দেশের যে ব্যাংকগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে তারা তফসিলে হলফনামায় লিখেছে স্পিকার যে ফার্মার্স ব্যাংকের ছিল 39 লাখ টাকা, ফেডারেল ব্যাংকের 1 কোটি টাকা, মেঘনা ব্যাংকের 27 কোটি টাকা। পরবর্তীতে গিয়ে দেখা গেছে যে 400 কোটি টাকা দিয়ে তাদেরকে ব্যাংকের অনুমোদন দিয়েছে। এই যে অদৃশ্য দুর্নীতি। 10 সেকেন্ডের প্রশ্ন শেষ করতে চাই। স্পিকার উনি যে বললেন পুলিশের কাছে গেলে আমাদের পকেটে টাকা নিয়ে যেতে হবে মাননীয় স্পিকার, তো এই ক্ষেত্রে আমাদের সচেতনতার অভাব বিধায় আমরা পকেটে টাকা নিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। আজকে জনগণ না হলে যে উদাহরণটি আমার মাননীয় বিরোধী দলীয় নেতা দিয়েছে, যশোরে ঝুলিয়ে পিটিয়েছে স্পিকার, এইভাবে রিভার্স করে পিটিয়েছে, জুলাই পিটাইছে স্পিকার। অর্ডার। জি, এটির উদাহরণ হচ্ছে জুলাই পিটাইছে, টাকা দিতে অস্বীকার করছে বলে জুলাই পিটাইছে স্পিকার যশোরে। স্পিকার আজকে স্পিকার এই যে সেকেন্ড হোম, থার্ড হোম এবং বেগম পল্লী সৃষ্টি হচ্ছে ইউরোপ আমেরিকাতে স্পিকার। এক যুগে সুইস ন্যাশনাল ব্যাংকের রিপোর্ট বলছে বাংলাদেশের দুর্নীতিবাজরা 590.85 মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছে স্পিকার। এখন যে স্পিকার এইটি রাজনৈতিক সদিচ্ছা দ্বারা কোনোভাবে কি করা সম্ভব স্পিকার? আজকে আমরা যে রাজনৈতিক সদিচ্ছার কথাটি বলছি স্পিকার, দেখেন ওহি নাজিল হবে না। কারণ কি, এখানে আমরা সবাই আইন প্রণয়ন হয়েছে, আইনটি বাস্তবায়ন করা হবে, কঠোর দৃষ্টান্ত স্থাপন করা হবে এবং এই শকুনগুলোকে বিচার করা হবে। এবং স্পিকার আজকে যে সোনালী ব্যাংকের মইনুল হকের মতো মানুষকে স্পিকার এই দেখেন কি হয়েছে, তিনি স্বীকার করছে ট্রুথ কমিশনের কাছে যে আমি দুর্নীতিবাজ, তাকেই আবার সোনালী ব্যাংকের ডিএমডি করা হয়েছে, উপব্যবস্থাপনা পরিচালক। স্পিকার আজকে যে মুখরোচক তারা যে এই যে স্পিকার একটু আজকে রসগোল্লার মতো কথাগুলো বলে তাদের কোনো লেজিট কোনো পয়েন্ট ছিল না স্পিকার। এখন সর্বশেষ পয়েন্ট 10 সেকেন্ড, যে আজকের ব্যাপারটি হচ্ছে সবাই এখানে আসছি যে টাকা গেল কই, টাকা ক্যাসিনো হাউসে জুয়ার বোর্ডে স্পিকার, টাকা উড়ে উড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, আর নাগরিক এখন বসে বসে মুখরোচক সংবাদের নির্বাক পাঠক, আমিও পাঠক। তাই আশা করছি স্পিকার আজকে যদি এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয় তাহলে আজকে বাংলাদেশের টাকা আবারও ফিলিপাইনে চলে যাবে। জি, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। জি, আমরা শুনছিলাম আমাদের আজকের ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার এই ছায়া সংসদের গ্র্যান্ড ফাইনালের এই প্রতিযোগিতা তুমুল উত্তেজনাকর এবং মুহুর্মুহুর তালির মধ্যে দিয়ে আমরা আক্রমণ এবং পাল্টা আক্রমণ দেখতে পাচ্ছি। অবশ্যই সেটি আমাদের শানিত কথার আক্রমণ, কোনো তরবারের আক্রমণ নয়। সে আক্রমণের মধ্যে দিয়ে আমরা পাল্টাপাল্টি বক্তব্য দেখতে পেয়েছি এবং আমরা এবারে যুক্তিখণ্ডন পর্বে আসছি। যুক্তিখণ্ডন পর্বে আমি সর্বপ্রথমে আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা হাফিজ উদ্দিন মুন্নাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। স্পিকার আপনাকে ধন্যবাদ। স্পিকার আজকে যে ইনভিজিবল কিছু দুর্নীতির কথা বললাম, সেই দুর্নীতি তো জীবনে তারা শোনে নাই স্পিকার, তাহলে তারা সচেতন কিভাবে হবে স্পিকার? এটি প্রশ্ন প্রথমে। স্পিকার বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক হচ্ছে স্পিকার প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্ক। প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্কটা কি স্পিকার? জনগণ একজনকে নির্বাচিত করে তার নিজের কিছু স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য, এবং যিনি চেয়ারটাতে বসে স্পিকার সে অনেক টাকা পয়সা খরচ করে বসে, সেও হচ্ছে স্পিকার চায় কি যে আমি এখান থেকে ফায়দা লুটবো স্পিকার। এই জায়গায় গিয়ে স্পিকার সবার আগে এই সমস্যাটিতে কারণেই দুর্নীতিটা হচ্ছে স্পিকার, এবং এই জায়গাটি রোধ করতে পারে যিনি চেয়ারের মালিক স্পিকার, সেই ব্যক্তি স্পিকার। তারা জিডিপির কথা বললেন স্পিকার, জিডিপি কিন্তু সবার আয়ের কারণে বাড়ে না স্পিকার, সামগ্রিক একটা আয়ের হিসাবে স্পিকার বাড়ে স্পিকার। এখন টাকাটি বাংলাদেশের টাকাটি স্পিকার কিছু অর্থনীতি কিছু বিত্তশালীদের মাঝে ঘুরছে স্পিকার, ঘুরে ফিরে টাকা বাড়ছে স্পিকার। কিন্তু নিম্ন শ্রেণীর যারা আছে, আমরা যারা আছি স্পিকার, আমরা এই পোশাকটি স্পিকার 5 বার পরেছি আজকে এই সংসদে স্পিকার, পোশাক চেঞ্জ করতে পারিনি স্পিকার। তারা হাওয়া ভবনের কথা বললেন স্পিকার, আপনাকে জানিয়ে রাখছি একটি হাওয়া ভবন যদি থাকে তাহলে এই বাংলাদেশে এই সরকারের আমলে হাজারো মুশকিলে আসান সেন্টার আছে স্পিকার, সেটি আপনারা বললেন না তো স্পিকার। তারা বলেছেন ভোটাররা, জনগণ ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করে স্পিকার। কই 154টি আসনে কেউ তো ভোটই দিতে পারে না স্পিকার। ভোট কেন্দ্রে তো বিড়াল ঢুকেছে স্পিকার। এবার আমি স্পিকার আমার জীবনের প্রথম ভোটটি দিতে পারিনি স্পিকার। কই 4 কোটিরও বেশি মানুষ ভোট দিতে পারে না, তাহলে কিভাবে জনগণ আসলে এই যে প্রতিনিধি তৈরি করছে স্পিকার?
এরপরে তারা আইনের বাস্তবায়নের কথা বললেন। তাদেরকে প্রশ্ন করেছিলাম, ভাই আইনটা কে বাস্তবায়ন করবে? তারা উত্তর দিতে পারেনি মাননীয় স্পিকার। তারা জনগণকে সম্পৃক্ত করার কথা বললেন। এখন মাননীয় স্পিকার তারা বারবার বলে গেলেন জনগণ সম্পৃক্ত হবে, কিন্তু কিভাবে সম্পৃক্ত হবে তার কোনো রূপরেখা 3 জন বক্তার 1 জন বক্তাও দেখিয়ে যাননি মাননীয় স্পিকার। তারা 71-এর কথা বললেন, 52-এর কথা বললেন মাননীয় স্পিকার। স্বাধীনতার আন্দোলন এক জিনিস, দুর্নীতির আন্দোলন কিন্তু আর এক জিনিস। এটা একটি স্বাধীন ভূখণ্ড, ওটা ছিল একটি পরাধীন ভূখণ্ড মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার সেখানে সবাই একত্রিত ছিল। মাননীয় স্পিকার আমি অল্প একটু সময় চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার সবশেষে কথা হচ্ছে এইটা মাননীয় স্পিকার, আজকে যারা রাষ্ট্রের নিয়ন্ত্রক মাননীয় স্পিকার, তারা যে বড় বড় দুর্নীতিগুলো করছে মাননীয় স্পিকার, সেই দুর্নীতিগুলো যদি আজকে মাননীয় স্পিকার নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ প্রধানমন্ত্রী যেদিন বলেছিলেন 28 ডিসেম্বর আবুল মাল আব্দুল মুহিতকে যে আপনি কর দেন এবং সম্পদের হিসাব দিতে বলেন, যার মাননীয় স্পিকার শেষ মিনিট মাননীয় স্পিকার, যাদের যে সকল কর্মকর্তাদের 16,000 টাকার বেশি মানে আয় আছে, সেই সকল সরকারি কর্মকর্তাদের মাননীয় স্পিকার আপনি সম্পদের হিসাব দিতে বলেন। তখন মাননীয় স্পিকার আবুল মাল সহ তখন সরকারি কর্মকর্তারা যারা সবাই কিন্তু সম্পদের হিসাব দিয়েছিলেন মাননীয় স্পিকার। এই যে বিষয়টি মাননীয় স্পিকার, এই বিষয়টি আসলে দুর্নীতি রোধ করতে পারে। অর্থাৎ মাননীয় স্পিকার আমি বলছি যে আগে ঘরের বাবা মা ঠিক হতে হবে, তারপরে সন্তানেরা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা সবশেষ বক্তব্য শুনবো আমাদের ইউসিবি পাবলিক পার্লামেন্টের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ রিয়াজুল ইসলামের কাছ থেকে আমরা ওয়াইন্ড আপ সেশনে সর্বশেষ বক্তব্য শুনবো। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, ত্রৈমাসিক দুদক দর্পণের যে প্রথম যে বক্তব্যটি, সেটি হচ্ছে সবাই মিলে লড়বো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। মাননীয় স্পিকার এখানে কিন্তু স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে যে জনগণকে সচেতন করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে আমাদের যে এই অনুষ্ঠানের যে উদ্যোগ মাননীয় স্পিকার, এটির প্রধান উদ্দেশ্য কিন্তু জনসম্পৃক্ততা, জনগণকে সচেতন করা মাননীয় স্পিকার। আর তারা আজকে সেই জনসচেতনতাকে অস্বীকার করছেন, এটা অবাক লাগছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তারা বলে গেলেন যে রডের বদলে বাঁশ ব্যবহার করছেন, যে দুর্নীতি হচ্ছে মাননীয় স্পিকার। এই যে রাজনীতিবিদ আজকে দুর্নীতি করছেন, সেই রাজনীতিবিদকে আমরা সচেতন করতে যাচ্ছি। জনগণ ঐক্যবদ্ধ হয়ে যখন দাঁড়িয়ে যাবো মাননীয় স্পিকার, তখন সেটি ঐক্যবদ্ধ সচেতন হতে বাধ্য হবে মাননীয় স্পিকার, এবং তাকে যখন সচেতন করতে পারবো তখন এদেশের দুর্নীতি দূর হয়ে যাবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার সদিচ্ছার দ্বারা উনি রাজনৈতিক সদিচ্ছার দ্বারা দুর্নীতি দমন করতে চাইলেন। মাননীয় স্পিকার রাজনৈতিক সদিচ্ছা আছে বলেই আমাদের দেশে ওভারব্রিজগুলো দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার, অসংখ্য আইন দেখতে পাচ্ছি। তো ওভারব্রিজগুলো যখন দেখি মাননীয় স্পিকার, তো সেখানে ওভারব্রিজে বিভিন্ন আইন থাকার পরেও সেখানে আমরা পার হচ্ছি না মাননীয় স্পিকার। এটি কি সরকার এসে এখানে কিভাবে তিনি সেই আইনটি বাস্তবায়ন করবেন মাননীয় স্পিকার? আমরা জনগণ যখন সচেতন হব, আমরা কিন্তু সেটি ব্যবহার করবো মাননীয় স্পিকার। এক্ষেত্রে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে, সচেতনতা আসতে হবে। উনি বাবা মা বললেন রাজনীতিবিদদের মাননীয় স্পিকার, আমরা স্পষ্ট বলতে চাই জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণকে দাঁড়াতে হবে মাননীয় স্পিকার। রাজনীতিবিদদের জনগণ দেশের বাবা মা, উনি আজকে রাজনীতিবিদদেরকে দেশের বাবা মা বলে জনগণকে অস্বীকার করছেন মাননীয় স্পিকার, জনগণের ক্ষমতাকে অস্বীকার করছেন মাননীয় স্পিকার। তারা শুধু অর্থ লেনদেনকেই দুর্নীতি বললেন, কিন্তু মাননীয় স্পিকার অফিস টাইম লস করাও যে এক ধরনের দুর্নীতি, সেটি তারা হয়তো ভুলে গেছেন মাননীয় স্পিকার। অর্থাৎ তারা আজকে দুর্নীতি সম্পর্কে নিজেরাই অসচেতন মাননীয় স্পিকার। এখন যদি জনগণের সচেতনতা আমরা চাই, তাহলে তো তাদের কষ্ট করে সচেতন হতে হবে মাননীয় স্পিকার। তারা শুধুমাত্র রাজনীতিবিদদের উপর আজকে সচেতনতা চাপিয়ে দিয়ে আজকে জনগণকে অস্বীকার করছেন মাননীয় স্পিকার। জনগণ যখন ঐক্যবদ্ধ হবে মাননীয় স্পিকার, আমরা যখন জনগণ সেই 1990 সালের মতো যখন জনগণ একত্রিত হয়ে নূর হোসেনের মতো রাস্তায় গণতন্ত্রের স্লোগান লিখে বুকে দাঁড়িয়ে যাবে মাননীয় স্পিকার, তখন সেই রাজনীতিবিদরা ভাগতে বাধ্য হবে মাননীয় স্পিকার। তাদেরকে আমরা যখন নির্বাচিত করব, জনগণের প্রতিফলনই হচ্ছে আজকে রাজনীতিবিদ মাননীয় স্পিকার। জনগণ যখন ভালো রাজনীতিবিদদের, যারা রাজনৈতিকভাবে সচ্ছল রাজনীতিবিদদেরকে যখন আমরা নির্বাচিত করবো মাননীয় স্পিকার, তখন আসতে বাধ্য হবে মাননীয় স্পিকার। এই সচ্ছল রাজনীতিবিদ আসবে, তাদের দ্বারা যে সদিচ্ছা পাবো, তার দ্বারা দুর্নীতি রোধ করা সম্ভব হবে মাননীয় স্পিকার। অর্থাৎ জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণই সকল ক্ষমতার উৎস, তাদের মাধ্যমে আজকে দুর্নীতি রোধ করা সম্ভব হবে মাননীয় স্পিকার। এবং জনগণ যখন দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবে, একত্রিত হবে, এই রাজনৈতিক সদিচ্ছা প্রভাবিত হতে বাধ্য হবে মাননীয় স্পিকার। তারা লেজ গুটিয়ে, কালো বিড়ালরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে মাননীয় স্পিকার, তারা সাদা বিড়াল হতে বাধ্য হবে মাননীয় স্পিকার। তাই তো জনগণকে আমরা স্পষ্ট করে বলতে চাই, জনগণই পারে দুর্নীতিকে রোধ করতে মাননীয় স্পিকার। সুতরাং আজকে এই প্রস্তাবটি উত্থাপিত হওয়ার, গৃহীত হওয়ার সকল যোগ্যতায় রাখে মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা বক্তব্য শুনলাম আমাদের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা, এবং তার কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি খানিকটা বলবো স্পর্শকাতর ইস্যু নিয়ে কিন্তু আমাদের আজকের এই প্রতিযোগিতায় দুটি দলকে মুখোমুখি হতে দেখেছি, এবং যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের দুর্নীতি দমনের ক্ষেত্রে দুদলই কিন্তু এক জায়গায় একটা ঐক্যমত পোষণ করেছে, কেউই কিন্তু দুর্নীতি দমনের বিরোধিতা করেনি। বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়, তাহলে আমরা বলি যে বাংলাদেশের সুশাসন, গণতন্ত্রের অভাব, আমরা যে গুম খুন নানা রকমভাবে নানা কিছু বলে থাকি, এই সকল কিছু বন্ধের প্রথম এবং প্রধান হাতিয়ার হচ্ছে গিয়ে দুর্নীতিকে যদি আমরা বন্ধ করতে পারি। কারণ
এই দুর্নীতিগ্রস্ত হওয়ার এবং দুর্নীতি করে সুবিধা নেওয়ার জন্যই কিন্তু আমরা ক্ষমতায় যেতে চাই বা ক্ষমতায় ছাড়তে চাই না, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা জনগণের কাছ থেকে আমরা সবসময় দেখতে পাই। সুতরাং আমরা মনে করি যে এই দুর্নীতি বন্ধকল্পে যেটি মাননীয় প্রধানমন্ত্রী ডিজায়ার করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে একটা সকলের গ্রহণযোগ্য সুষ্ঠু অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যে জনপ্রতিনিধিরা নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে আসবে তাদের মধ্যে যাতে একটা জবাবদিহিমূলক মনোভাব থাকে, তাহলেই কিন্তু আমরা এই বাংলাদেশের যে দুর্নীতি বন্ধকরণের জন্য আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা করতে পারব। এবং সে কারণে আমরা মনে করি যে আমাদের এই দুর্নীতি বন্ধ করা প্রথম এবং প্রধান দায়িত্ব বাংলাদেশের সুশাসন, গণতন্ত্র, আইনের শাসন ফিরিয়ে আনার জন্য। একটা জায়গায় স্পষ্টত বলতে চাই যে বাংলাদেশে যারা দুর্নীতি করে এরা কেউই কিন্তু অভাবে দুর্নীতি করে না, বেশিরভাগ লোকই কিন্তু স্বভাবে দুর্নীতি করে। আজকে প্রান্তিক পর্যায়ে যে জনগোষ্ঠী রয়েছে এদের মধ্যে কোনো রিক্সা চালক, কোনো ঠেলাগাড়িওয়ালা, কোনো মুঠো, কোনো মজুর কেউ কিন্তু কখনো দুর্নীতি করে না। দুর্নীতি করে আজকে আমাদের মতো যারা হোয়াইট কলার শার্ট রয়েছে, আজকে যারা উচ্চবিত্ত রয়েছে, আজকে যারা ব্যাংকের মালিক রয়েছে, আজকে যারা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক রয়েছে, আজকে যারা সরকারের নানা ক্ষেত্রে মন্ত্রী মিনিস্টার এবং যারা বিরোধী দলও রয়েছে, যারা একসময় মন্ত্রী মিনিস্টার ছিলেন, আমরা তাদেরকেই দেখি যে এই ধরনের কার্যক্রমের সঙ্গে তারা সংগঠিত হওয়ার জন্য আমরা সেগুলি প্রতিরোধ করতে চাই। এবং বেগমপল্লীর কথা যেটি এসছে, আমরা বেগমপল্লীতে বাড়ি না বানিয়ে বাংলাদেশের 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই প্রতিজ্ঞার মধ্যে দিয়ে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। এবারে আজকের অনুষ্ঠানের অতিথি দেশের স্বনামধন্য শিল্পোদ্যোক্তা এবং মাস্কো স্কুল কাঞ্চনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব এম.এ. সবুরকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আমি আজকের বিতর্ক থেকে যে জিনিস দেখলাম, বুঝলাম, সেটা হলো রাজনৈতিক সদিচ্ছা আমাদের সাংঘাতিক দরকার এবং জনসচেতনতার সাংঘাতিক দরকার। এই দুইটার একটা পরিপূরক, একটা ছাড়া আর একটা হইতে পারে না। আমরা দেখছি যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, রাজনৈতিকভাবে রাজনীতিকরাই দেশ গড়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে, দুনিয়া জুড়েই এইটা হয়ে আসছে। কিন্তু এই রাজনৈতিকরাই আবার সেই পঙ্কিল আবর্তে পড়ে গেছে দুর্নীতির, সেটাও আমরা দেখছি। সুতরাং আমাদের দেশে দেখেন আমি ব্যাংকিং সেক্টরের সাথে আছি, ডেস্টিনি, বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংক, এগুলির মধ্যে যে কেলেঙ্কারি হয়েছে বাংলাদেশের 17 কোটি লোকেরই প্রায় জানাশোনা। কিন্তু এইগুলির ব্যাপারে যেই অ্যাকশন নিছে গভর্নমেন্ট, সেই অ্যাকশন মোটেও সাফিসিয়েন্ট না, গভর্নমেন্টের আরও অনেক বেশি অ্যাকশন নেওয়ার কথা ছিল। এই পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যতগুলি প্রতিবেদন দিচ্ছে বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন অসঙ্গতিপূর্ণ কাজের জন্য, কোন জিনিসটার মধ্যে যারা বিবেকবান লোক তারা বললো কোন জিনিসটা ওরা মিথ্যা বলছে, কিন্তু প্রায় সবগুলির ক্ষেত্রেই রিটর্ট করছে কিন্তু রাজনৈতিক নেতারা। দুর্নীতি দমন কমিশন, বর্তমানে যে দুর্নীতি দমন কমিশন আছে, আশা করি সম্মানিত চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাহেব আছেন, ওনার কথাবার্তা এই পর্যন্ত জান শুনছে, আমাদের মনে করি যে যথেষ্ট আশার সঞ্চার আমাদের হইতেছে। এবং এইটা এমন একটা স্ট্যাটুটারি ইনস্টিটিউশন, এইটার হাতে কিন্তু অনেক কিছু আছে দুর্নীতি দমন কমিশনের, কিন্তু ওরা এই ক্ষমতাটার প্রয়োগ কেন করতে পারতেছেন না? এইটার জন্য তো জনসচেতনতা দরকার নেই, এটা তো রাজনৈতিক সদিচ্ছার দরকার। যাই হোক, আজকের এই এত সুন্দর অনুষ্ঠানের আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তরফ থেকে এই সুন্দর অনুষ্ঠানের যে আমরা স্পন্সর করতে পারছি, সেই জন্য আমরা গর্বিত অনুভব করছি। ডেমোক্রেসি, ডিবেট ফর ডেমোক্রেসি এবং এটিএন বাংলাকে এবং এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এবারে আমন্ত্রণ জানাচ্ছি টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কিরণ ভাই। যেটি বললেন, বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যারা ঘুরে বেড়াচ্ছেন দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি সম্পর্কে মানুষকে সচেতন করবার জন্য, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর ইফতেখারুজ্জামান। ধন্যবাদ। আমি এটিএন বাংলা, ডিবেট ফর ডেমোক্রেসি, ইউসিবি কে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আজকের এই অত্যন্ত প্রাণবন্ত বিতর্কে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। রাজনৈতিক সদিচ্ছা আর জনসচেতনতা দুটি একটি অপরের কিন্তু সাথে দ্বন্দ্ব নেই, একটিকে বাদ দিয়ে আরেকটি হবে না, আরেকটি লক্ষ্য অর্জন করা যাবে না। এটা যেরকম অত্যন্ত জোরালোভাবে উপস্থাপিত হয়েছে, পাশাপাশি বঙ্গবন্ধুর রেফারেন্স দেওয়া হয়েছে এবং তার মধ্যে মূল যে উপাদানগুলো আমরা মনে করি যে দুর্নীতি প্রতিরোধের জন্য অপরিহার্য, এই 4টি উপাদান যেটি বঙ্গবন্ধুর বক্তব্যের মধ্যেও ছিল। যে বক্তব্যের রেফারেন্সটা আসছে 19
75-এর স্বাধীনতা দিবসে তিনি বলেছিলেন, দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলার জন্য দুর্নীতির বিরুদ্ধে, ঠিকই ঐক্যের কথা বলেছিলেন। কিন্তু পাশাপাশি এই একই বাক্যে তিনি বলেছিলেন যে কঠিন আইন করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। এখানে এই যে তিনটি কথা, তার মধ্যে কিন্তু 4টি উপাদান আমরা দেখতে পাই। এক হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। অবশ্যই পৃথিবীর কোনো দেশেই দুর্নীতি নিয়ন্ত্রিত হয়েছে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া, সেটা বলা যাবে না। কারণ দুর্নীতিকে আমরা বলি ক্ষমতার অপব্যবহার ব্যক্তিগত স্বার্থে। ক্ষমতায় যারা থাকেন তারা রাজনৈতিক নেতৃবৃন্দ, কাজেই তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে দুর্নীতি কেমন করে নিয়ন্ত্রিত হবে, এটা অপরিহার্য। অন্যদিকে আবার শুধু সেটা যে যথেষ্ট নয়, তার অন্যতম কারণটা হচ্ছে যে আমরা যারা দুর্নীতি করি, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায় এবং সেটার পরিবেশ সৃষ্টি করা না যায়, কঠোর আইন করা এবং সেই আইনের প্রয়োগ করা, এবং যারা আইনটাকে প্রয়োগ করবে সেই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার মতো পরিবেশ সৃষ্টি করা, এই যে 3টি উপাদান, আমাকে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, যারা দুর্নীতি করেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে, যে দুর্নীতি একটা শাস্তিযোগ্য অপরাধ আইনগতভাবে, যেটা বলা হয়েছে আমাদের সংবিধানে পর্যন্ত বলা আছে। পৃথিবীতে খুব কম সংবিধান আছে যেখানে দুর্নীতি সম্বন্ধে সুস্পষ্ট দুর্নীতি বিরোধী অবস্থান বর্ণিত আছে। আর সর্বশেষ এবং একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটি, সেটিও কিন্তু অবশ্যই অপরিহার্য, সেটা হচ্ছে জনসচেতনতা। এই সার্বিকভাবে এই 4টি উপাদান নিশ্চিত করতে পারলে, যেটা বঙ্গবন্ধুর স্বপ্নের মধ্যে ছিল, অবশ্যই আমাদের বিতর্কিকরা দুপক্ষ থেকে বলা হয়েছে সেটি বলেছে, কাজেই আমি মনে করি সেই জায়গায় আর আমাদের আলোচনার মধ্যে অত্যন্ত সুস্পষ্টভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের আমরা সমস্ত উপাদান পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে আমি বলতে পারি যে আমার জন্য অনেক শিক্ষণীয় উপাদান আজকের বিতর্কে ছিল। আমি তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দুর্নীতি দমন কমিশনের সম্মানিত কমিশনার জনাব AFM আমিনুল ইসলামকে, যারা সরাসরি দুর্নীতি দমনে কাজ করেন এবং অনেক দৃশ্যমান কাজ তারা করেছেন। জনাব AFM আমিনুল ইসলাম। রাজনৈতিক সদিচ্ছা, হ্যাঁ, রাজনীতিবিদরা সত্যিকারে যদি তারা চান, তাহলে তারা যদি আজকে বলেন যে এই মুহূর্ত থেকে বাংলাদেশে আর কোনো দুর্নীতি চলবে না, তাহলে তারা পারেন। কিন্তু আমরা সেটা দেখছি না, তাহলে কি করতে হবে? জনগণকে তাদের যে সদিচ্ছা, এটা বাধ্য করতে হবে যে না, তাহলে আমরা সেটা যদি পারি, আমার মনে হয় তাহলে বেশি দিন লাগবে না, আমরা অল্প দিনেই অন্ততপক্ষে দুর্নীতি তো মুক্ত করা সম্ভব নয়, আমরা নিয়ন্ত্রণ করতে সমর্থ হব। আমরা বারবার বলি, বঙ্গবন্ধুর সেই কথা বলি আমরা, যে বঙ্গবন্ধু তো জনগণকে সম্পৃক্ত করেই স্বাধীনতা ডাক দিয়েছিলেন। সেই যুদ্ধে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। এখনও সেই কাজটি আমাদের করতে হবে। এটা আমরা মনে করি দ্বিতীয় যুদ্ধ এই দুর্নীতির বিরুদ্ধে। অবশ্যই আমাদেরকে জনগণ যদি সম্পৃক্ত হয়ে এদের বিরুদ্ধে আমরা যুদ্ধে নামতে পারি, তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। তো আমার মনে হয় আর কিছু আমি বলবো না। তো আমি আজকের এই আয়োজকদের ধন্যবাদ জানাই এখানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাই যারা আজকের এই বিতর্কে অংশগ্রহণ করেছে, অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে তারা তাদের কথা বলেছেন। তো উপস্থিত সুধীবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে মূল্যবান বক্তব্যের জন্য। এবারে এই ছায়া সংসদের মাননীয় স্পিকার জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণকে অনুরোধ করব যে আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করবার জন্য। আমাদের আজকে সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল, রাজনৈতিক সদিচ্ছা নয় জনসচেতনতাই পারে দুর্নীতি রোধ করতে, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন, এবং যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন।
এই প্রস্তাবের যারা বিপক্ষে আছে তারা না বলুন। আমরা হ্যাঁ এবং না উভয় ভোট পেয়েছি। সম্মানিত তিনজন বিচারক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি জনাব রুবায়েত ফেরদৌস, রোকেয়া পারভিন জুই এবং তামিম, তারা তিনজনই সম্মানিত বিচারক, তিনজনই তাদের বিচার কার্য আমাদের হাতে দিয়েছেন। আজকের এই ছায়া সংসদে প্রস্তাব গৃহীত হলে সরকারি দল, গৃহীত না হলে বিরোধী দল। এই সংসদে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি। ধন্যবাদ জানাই আজকের এই প্রতিযোগিতার বিরোধী দলকে। তারা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার জন্য প্রতিযোগিতায় বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে আমরা বিজয়ী বলে ঘোষণা করছি। একই সাথে আজকের এই প্রতিযোগিতায় ইভাইস ইউনিভার্সিটি তারা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা ইভাইস ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই প্রতিযোগিতা দেখলেন, নিশ্চয়ই আমাদের আগামী নতুন ছায়া সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি। একই সাথে আমরা আমাদের পুরস্কার বিতরণীতে চলে যাচ্ছি। আবারও জানিয়ে রাখছি, আমাদের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, রানার আপ হয়েছে ইভাইস ইউনিভার্সিটি এবং তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।